আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেটা ছিল কাটমার্ক রিলেটেড, এবং কাটমার্ক পরবর্তী আমাদের কি করা যেতে পারে সেটা সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন। তো সেই ভিডিওটার পরে আমি আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার পরিচিত বলেন, অনেকের কাছে সাড়া পেয়েছি যে আমাদের যদি লিখিত প্রিপারেশন নেই, লিখিত নিয়ে আলাদা কিছু বললে বা বই সিলেকশন নিয়ে কিছু বললে ভালো হতো। তো আমি শুরুতেই বলে নিচ্ছি, আমি আসলে কোনো এক্সপার্ট না যে অনেকগুলা বিসিএস দিছি কিংবা কোনো কোচিংয়ের টিচার কিংবা অন্য কোনো কিছু। আমি জাস্ট আমার পার্সোনাল ভিউটা শেয়ার করব। যে আমি বই কিনতে গিয়ে, কারণ আমি আসলে প্রিলির মতো এখানেও লিখিততেও অনেকগুলা বই কিনছিলাম, এবং বইগুলা চয়েস করতে গিয়ে বা বিভিন্ন ঝামেলায় পড়ে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে আমার পার্সোনাল মতামতটা, যেহেতু জানতে চেয়েছেন অনেকেই, যেটা আমারও ভালো লেগেছে সেটা শেয়ার করা আর কি। তার আগে দুইটা জিনিস ক্লিয়ার করে নিই যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে যে দুইটা জিনিস দেখা যাচ্ছে যে এই বিসিএসে যেহেতু ডক্টর এর সিট রয়েছে অনেকগুলা, লাইক 1700টার মতো, তাহলে কি প্রিলির আলাদা কাট মার্ক হবে? প্রথমত এটার উত্তর হলো যে মার্চ ফরওয়ার্ড কোচিংয়ে সমর পাল স্যারকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। সম্মানিত পিএসসির সদস্য উনি উত্তর দিয়েছিলেন এভাবে যে আলাদা কোনো কাটমার্কস রাখা হয় না। এছাড়াও আমরা যদি লাস্ট বিসিএসগুলো খেয়াল করি, লাস্ট 33তম বিসিএস, যেটা অনেক আগে ছিল, সেখানে ডক্টরদের জন্য সিট ছিল 6000-এর মতন। সেটা ছাড়া আর কোনো বিসিএসে মনে হয় না, আমার জানা মতে মনে হয় না আলাদা কাটমার্ক ছিল। তবে আমি আর একটা বিষয়ে আশাবাদী, এই যে 46 বিসিএসের যে প্রিলিটা হলো, যে এইখানে আমার এজামেশন যে এখানে অ্যাটলিস্ট যদি 12,000ও রিটেনের টিকান পিএসসি, তাহলে ওখানে কমপক্ষে, আমি আবারও বলি, কমপক্ষে 1000 জন ডাক্তার টিকবেন। এটার পিছনে লজিক হলো, দেখেন, এর আগে আমরা যে 45তম বিসিএসটা দিলাম, সেখানে আমাদের জন্য সিট ছিল হলো প্রায় 900টার মতন, যদিও আমরা দিন শেষে লিখিত দিছি 550-এর মতো। কিন্তু সেই বিসিএসে লিখিত দেওয়ার সময় কিন্তু যে আমাদের যে স্পেশাল বিসিএস ছিল 42, সেটা কিন্তু 2 বছরও হয়নি তখন। তো বেশি ব্যাচ ছিল না কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার মতো, প্রথমত। দ্বিতীয়ত, আমাদের ব্যাচ, আমরা যারা এখন 2016-17 সেশনে, আমরা তখন ইন্টার্ন ছিলাম, এবং আমাদের এক ব্যাচ সিনিয়র যারা আছেন 2015-16 সেশনে, তখন তারা ইন্টার্নশিপ কেবল শেষ করেছেন, এরকম একটা অবস্থায় ছিল। কিন্তু আপনি যখন এই বিসিএসটার কথা দেখবেন, এখানে কিন্তু সেই আমাদের সিনিয়ররা, ওনারা হয়তো বা অনেকে বিসিএস ট্রাই করেছেন আগে, কি অনেকে টিকেছেন। আমাদের ইন্টার্ন থাকাকালীন অবস্থায় আমাদের যে 2016-17 সেশনের যে ব্যাচটা আছে আমাদের, মানে সারা বাংলাদেশে, এখানে অনেকে অবশ্যই আমার কাছে মনে হয় যে ইন্টার্নের সময় চেষ্টা করেছে, অনেকের হয়েছে, আবার অনেকের হয়নি, কিন্তু তারা একটা প্রিপারেশনের মধ্যে ছিল। মেন হয় আর একটা ব্যাচ কিন্তু অলরেডি ইন্টার্নশিপ করতেছে, যারা 2017-18 সেশন। তারপরে আর একটা কথা হলো, এই বিসিএসটাতে যেহেতু সিট সংখ্যা বেশি ছিল, একটা বড় সংখ্যক ডক্টর ছিলেন যারা আসলে সিরিয়াসলি বিসিএস নিয়ে, মানে আসলে আমাদের ডক্টররা তো মানে সবসময় দুই পাশে ঘুরি, কেউ পোস্ট গ্রাজুয়েশন বিসিএস একসাথে করার ট্রাই করে, অনেক এরকম আছে যে এইটা করি ওটা করি, একটা না একটা হয়ে যাবে। কিন্তু এখন পোস্ট গ্রাজুয়েশন এর তুলনায়, বা অনেকে যারা পোস্ট গ্রাজুয়েশনেই একবারে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনেই পড়া করতেছেন অথবা বিসিএসের পড়া করছেন, এই সংখ্যাটা কিন্তু এখন বেশি। এবং এটা, আর আমি আরেকটা ভিউ হলো, সেটা হলো লাস্ট যে আপনি মার্চে যে ডিপ্লোমা পরীক্ষাটা যে হইলো, যেখানে ওই মার্চেই আমাদের এই 46 বিসিএস পিলিটা কিন্তু হওয়ার কথা ছিল। আর মার্চে না গিয়েও, যদিও সেটা এপ্রিলে হলো, কিন্তু কথাটা হলো যে মার্চে যারা ডিপ্লোমাতে অংশগ্রহণ করেছিলেন, সেইখানের স্টুডেন্ট, মানে পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিসিএসের জন্যই হয়তোবা কিছুটা কমেছিল, যদিও আমি ডিরেক্টলি জানি না, বাট শোনা কথা আর কি। সো আমার কাছে মনে হয় যে এই বিসিএসটাতে, কারণ পরীক্ষার্থী বাড়ছে, আর আলটিমেটলি যতই যাই বলুন, কম্পিটিশন বলুক আর যাই কিছু বলুক, আমি বিশ্বাস করি পার্সোনালি যে ডক্টররা যদি সিরিয়াসলি 4-5 মাস বা 6 মাস প্রিলির জন্য পড়াশোনা করে,
তাহলে তার সেবারই হবে ইনশাল্লাহ। আর যদি না হয় তার পরের বার আশা করা যায় যে আল্লাহর রহমতে হয়ে যাবে। সো এটা নিয়ে যে বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মক করা হচ্ছে ডাক্তারদের নিয়ে যে তাদের জন্য আলাদা কাটমার্ক লাগবে, সেজন্য হয়তো বা পিএসসি বেশি টেকাবে, 20,000, 15,000, 30,000, মানে অনেকে অনেকভাবে মজা নিচ্ছে। তো আমি আসলে ওখানে এভাবে পাবলিকালি কমেন্টস না করাটাই বেটার আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি কিছু বলি, কোনো জায়গাতে কোনো কমেন্টস করা থেকে বিরত ছিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আমাদের যে প্রিলিতে যারা আমরা 110, 15, 20 এরকম নাম্বার বা তারও সাথে বেশি নাম্বার তুলতে পেরেছি, আমি ডেফিনেটলি বলবো যে আপনারা প্রিলির লাইন বুঝে গেছেন যে প্রিলি কিভাবে পড়তে হবে, প্রিলি কিভাবে টিকতে হয়। সো আপনারা যে মেইন কম্পিটিশন, কারণ আমার কাছে মনে হয় যদি আপনি বিশেষ হেলথ ক্যাডার পেতে চান, মানে টপ মোস্ট যেগুলো ক্যাডার আছে লাইক অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, পররাষ্ট্রগুলা না, শুধু হেলথ ক্যাডার পেতে চান, তাহলে আপনার জন্য কিন্তু লিখিতর জার্নিটা তুলনামূলক ইজি হবে যদি আপনি পড়াটা গুছাই নিতে পারেন। এখন এইখানে একটা কথা যে সেটা হলো যে কোচিং সেক্ষেত্রে আপনাকে হেল্পফুল হবে কি না, বা আপনার কোচিং দরকার হবে কি না। যদি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলবো যে আমি আসলে লিখিতের জন্য আলাদা করে কোনো কোচিং করিনি। তবে হ্যাঁ, আমি সাধারণ জ্ঞানের জন্যে আর শ্রদ্ধেয় নাইম হোসেন যে ভাই, মানে বেসিক ফিউচার রাইটার, ওনার লিখিত সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ব্যাচে ভর্তি ছিলাম। ওখানে বেশ কিছু ক্লাস দেখছি, ভালো লাগছে আমার, আপনারা চাইলে করতে পারেন। এবং এর পাশাপাশি বিসিএস উত্তরণ কোচিংয়ের লিখিত প্রোগ্রামে ভর্তি ছিলাম। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে বিসিএস উত্তরণের লিখিত প্রোগ্রামটা, মানে শুধু এক্সাম বেসে ভর্তি ছিলাম। কেন ভালো লাগছে সেটা আমি শেয়ার করি। কারণ তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো ছিল। এর চাইতেও বড় কথা হলো যে তারা যে খাতা কাটেন, মানে আমরা যে খাতা পরীক্ষা দিতাম, এই সবার খাতা, আমি রংপুরে বসে পরীক্ষা দিতাম, এই খাতা ঢাকা যেত, ঢাকা থেকে চলে আসতো, এবং এই খাতা কাটাতে আমার যে কি ভুল ছিল, এই ভুলগুলো যে কত সুন্দরভাবে শুধরায় দেওয়া, এবং আমরা যে কোশ্চেনটাতে পরীক্ষা দিছি সেই কোশ্চেনটা উত্তর সহ আমাদের ওই বিসিএস উত্তরণের ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকতো। কাজে ওইখানে আমি কিন্তু, যেহেতু আমার প্রিপারেশনটা শর্ট টাইমে ছিল এবং আমি প্রথমবার লিখিত পরীক্ষাতে ছিলাম, সো সেই সময় কোন ধরনের উত্তরের একটা প্যাটার্ন, যে আমি এই উত্তরটা করব, একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন, এইটা কিন্তু আমি তাদের কাছ থেকে শিখছি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ আরও কোচিং আছে, আমার ফ্রেন্ডরা অনেকে কোচিং করছেন বিসিএস কনফিডেন্সে রংপুর ব্রাঞ্চে, হ্যাঁ এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, এখানে আবার আপনার অন্য কিছু মেলাবেন না। দেখেন ওইখানেও পরীক্ষা হতো, ওইখানেও বলা হতো যে 2 জন ক্যাডার দিয়ে খাতা কাটা গেছে, কিন্তু খাতা কাটার স্ট্যান্ডার্ড আমি বলবো যে উত্তরণের ধারের কাছেও ছিল না সেটা। আপনারা এখানে কিছু মনে করবেন না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখানে। আচ্ছা, ওই নাইম ভাইয়ের যে ব্যাপারটা বললাম সেটা হলো যে আপনি যদি লাইভ ক্লাস করতে চান মানে সাধারণ জ্ঞানে, তাহলে দয়া করে লাইভ ভাইয়ের ক্লাসে ভর্তি হবেন না। কারণ আমি একটা জিনিস দেখছি, ভাই যদিও অনেক নলেজেবল, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু সমস্যা হলো যে যদি উনি বলেন যে আজকে এর পরবর্তী ক্লাসটা অমুক দিন হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেটটা ফেল হয়ে মিস হয়ে যায়। সো আমার ক্ষেত্রে সমস্যা হয়নি, কারণ আমি লাইভ ক্লাস করতাম না, আমি বরঞ্চ নিজের ফ্রি টাইম বের করে নিজের মতন করে ক্লাসগুলো কন্টিনিউ করতাম। বেশ কয়েকটা ক্লাস করছি, আমার উপকার হচ্ছে। যদি আপনার কাছে মনে হয় এরকম যে আপনি লাইভ ক্লাসের টাইম আপনাকে যদি উনি সঠিক সময় না করান, আপনার সাথে সমস্যা হবে না, আপনি পরবর্তীতে আপনার সময় মতন দেখে নেবেন, তাহলে তার কাছে আপনি গাইডলাইন নিতে পারেন। আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আচ্ছা, প্রথমে কোচিংয়ের কাটমার্ক গেল, কোচিং গেল, এখন হলো আমাদের বই কি পড়া উচিত বা বইগুলো পড়ার, কারণ এখানেও আর একটা বিষয় হলো বই সিলেকশন খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানেও আপনি যদি বই সিলেকশন করতে না পারেন, তাহলে ওই প্রিলির মতন আপনাকে আবার অনেকগুলো বই কিনতে হবে। যেমন প্রিলিতে একটা কমন ডায়লগ, একটা সিরিজ পড়, আসলে এটা সবচেয়ে ভুয়া কথা যে একটা সিরিজ পড়ো। আপনার কোনটা ভালো লাগে সেটা আপনি নিজে জাজ করে দেখবেন, লাইব্রেরিতে যাবেন দেখবেন। না হলে এই যে মানে মিসগাইড করা যায় আপনাকে, কিংবা বিভিন্ন মনে করেন যে এখন যেমন মনে করেন যে প্রিলি হয়ে গেছে, এখন বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন ধরনের, বিশেষ করে লিখিত প্রোগ্রামগুলোতে, কারণ প্রিলির স্টুডেন্ট অনেক বেশি থাকে, লিখিত এই প্রোগ্রামের স্টুডেন্ট কিন্তু কম থাকে, যার কারণে তাদের বিজ্ঞাপন বলেন এবং আপনাকে লিখিত নিয়ে যে ভয় দেখানো, এটা অনেক বেশি পরিমাণে থাকে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট
ফলো করেন। আপনি যদি পিএলইতে টিকতে পারেন বা পিএলইতে টেকার অ্যাবিলিটি আছে, রিটেন পাস করা আপনার জন্য কিন্তু তুলনামূলক সহজ। আচ্ছা, এখন আমি যেগুলো বই পড়ছি আমি জাস্ট আমার মতামত দিব। এটা হলো বাংলার ক্ষেত্রে আমি বাংলাতে অ্যাসুরেন্স যে বইটা ছিল ওইখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র ছিল 200 মার্কের, যে যদিও আমার তো দুইটা পেপার লাগেনি, আমি বইটা কিনে একটা পেপার আলাদা করে ওইটা অংশ নিয়ে পড়ছি, আমার কাছে ভালো লাগছে বইটা। তবে আমি যে ওই যে প্রিলি পড়ার সময় বলছিলাম যে আপনারা যারা অভিযাত্রী কিনছেন দেখবেন যে ওই অভিযাত্রীর ওখানে কিন্তু পিছনে কোশ্চেন, রিটেন কোশ্চেন আলাদা দেওয়া ছিল এবং আলোচনা করা ছিল। যদি কেউ বলেন যে না আমি এই যে বাংলা যে কোশ্চেনগুলো আছে ওইটা স্যাম্পল দেখার জন্য আমি শুধু অভিযাত্রীর পিছনটা পড়বো, সেটাও পড়তে পারেন। তবে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো যে আপনাকে ওই যে প্রিলির চ্যাপ্টারগুলো আপনাকে উল্টাইতে হবে, তারপরে আপনি লিখিতে যাবেন, এটা একটা টাইম কনজিউমিং। তবে একটা পজিটিভ ইস্যু যে সেটা হলো আপনি সেই বইটা সম্পর্কে আগে থেকে পরিচিত ছিলেন। আচ্ছা, এর পাশাপাশি আপনি কি করতে পারেন সেটা হলো যে বিভিন্ন যে বিখ্যাত লেখকের যে বিভিন্ন সাহিত্য কিংবা ছোট গল্প কিংবা উপন্যাস এগুলো সম্পর্কে একটু ডিটেলস আপনাকে জানতে হবে। আমি প্রিলির বই সিলেকশনের সময় তখনও বলছিলাম যে ডক্টর সৌমিত্র শেখর স্যারের যে বাংলা যে বইটা আছে সেখান থেকে সাহিত্য অংশটা দেখে নিতে, যদি দেখে নিতে ওখানেই যদি আপনার এটা পড়া হয়ে থাকে তাহলে কিন্তু এখন আপনার অনেক পড়া আগাই গেল। আচ্ছা, দ্বিতীয়ত হলো এর পাশাপাশি বাংলার যে অন্যান্য টপিক আছে সেগুলো আপনি এই অ্যাসুরেন্স বলেন বা অভিযাত্রী বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন ভালোভাবে পেয়ে যাবেন। এখন আসা যায় বাংলা, আমার কাছে মনে হয় যে আপনি এবার যদিও এই বিসিএস যে লাস্ট যে বিসিএস ছিল 45তম বিসিএস, ওখানে কিন্তু কিছু জিনিস খুব কঠিন ছিল, যেমন হলো বাগধারা, বানানের নিয়ম, যে এগুলো আপনাকে একটু ভালো করে দেখতে হবে। ইংলিশের ব্যাপারটা হলো যে ইংলিশ কোশ্চেনটা প্যাটার্ন এমন ছিল যে আপনি আসলে যদি সারা জীবন সব কিছু পড়েন তাও লাভ নেই, কারণ ওখানে আপনাকে বেসিক্যালি আপনার কতটুকু নলেজ আছে ইংলিশ সম্পর্কে, কতটুকু ভোকাবুলারি জানেন, আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কতটুকু কনভার্ট করে ট্রান্সফর্ম করতে পারেন, আপনি কতটুকু ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, সেটার উপরেই আসলে ওখানে আপনাকে জাজ করা হয়েছিল। সো আমি নিজেও ইংলিশের জন্য আলাদাভাবে কোনো তেমন বই কিনিনি, তবে আমি যেটা করছি সেটা হলো ওরাকল যে কোশ্চেন ব্যাংকটা কিনেছিলাম লিখিত, ওই কোশ্চেন ব্যাংক থেকে বিসিএস এর যে পূর্ববর্তী যে ইংলিশ যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো দেখছি এবং দেখে আইডিয়া নিছি যে কী রকম প্যাটার্নে কোশ্চেন আসে এবং কীভাবে লিখবো। তবে দুঃখের বিষয় হলো এই প্যাটার্নটা কিন্তু এই বছর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি যদি ভোকাবুলারি জানতে চান বা প্র্যাকটিস করতে চান, আমি বলবো যে আমার কাছে যেটা ভালো লাগছে যে লাইভ এমসিকিউ একটা ভোকাবুলারি শিট আছে 163 পেজের, ওইটা আমি প্রিন্ট করছিলাম, প্রিন্ট করে 4 খণ্ড করে প্র্যাকটিস করতে, আপনারা চাইলেও ওটা প্র্যাকটিস করতে পারেন। এটা আপনাকে প্রিলি বলেন আর লিখিত বলেন দুটা ক্ষেত্রেই অনেক হেল্প করবে। এবার আসা যাক ম্যাথে, যেটা লাস্ট 45 বিসিএসে সবচেয়ে একটা ডিজাস্টার পরীক্ষা ছিল সবার জন্য। সেটা হলো যে ম্যাথের বইটা সিলেকশন করার ব্যাপারে আমি বলবো আমার পার্সোনালি ম্যাথ ককটেল বইটা আশরাফুল হক স্যারের খুব ভালো লাগছে, কারণ এই বইটাতে আপনি 9-10-এর ম্যাথগুলো সহ বিভিন্ন প্যাটার্নের ম্যাথ আলাদা আলাদা করে দেওয়া, ইম্পর্টেন্ট করে দেওয়া। আপনি যদি ম্যাথ বুকটা দেখেন নিজেকে লাইব্রেরিতে, আমি আশা করি আপনার ভালো লাগবে। এর পাশাপাশি খালিদ স্যারের বই দেখতে পারেন। আচ্ছা, তবে আমি একটা কথা আগে থেকেই বলে রাখি ম্যাথ সম্পর্কে, যে আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমি অনেক ম্যাথ করছি, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ম্যাথ পারি। এই চিন্তা নিয়ে যদি আপনি ম্যাথ পরীক্ষা দিতে চান এবং প্রশ্নটা যদি 45 বিসিএসের মতন হয়, আপনি শিওর ধরা খাবেন। সো আপনি ম্যাথ, আমার মানে যেটা রিকোয়েস্ট সেটা হলো ম্যাথে ভালো করতে হলে অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এবং আর মানসিক দক্ষতাটার ব্যাপার হলো আমি নিজেও কোনো বই পড়িনি, কিন্তু মানসিক দক্ষতা কোশ্চেনটা কিন্তু 45তম বিসিএসে খুবই হার্ড ছিল। সো আমি বলবো যে আপনারা নিজেরাও যদি চান বই দেখতে পারেন বাজারে গিয়ে, অনেকগুলো মানসিক দক্ষতার বই আছে। আমি যেহেতু এখনও দেখিনি বা পড়িনি, এই সম্পর্কে আমি মতামত দিতে ইন্টারেস্টেড না। আচ্ছা, এরপরে বাংলাদেশ বিষয় বলি, সবচেয়ে যে ভয়ানক ব্যাপার, অনেক বড় বই, পড়া শুরু হলে শেষ হয় না। কিন্তু আসলে এত কিছু শেষ হোক আর শুরু হোক, জিনিসগুলা কিন্তু আপনি যদি বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশন যদি প্রিলিতেই আপনার ভালো হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনার প্রিপারেশন অনেক, মানে এই বাংলাদেশ বিষয়গুলি লিখিতের ক্ষেত্রে প্রিপারেশনটা আপনি অনেক আগায় আছেন, বিশ্বাস করেন। তবে এইখানে একটা ব্যাপার হলো যে আমরা যখন গত বিসিএস লিখিত দিলাম, তখন এই যে ইউনিক প্রকাশনীর বাংলাদেশ বিষয়গুলিটা নিয়ে সেই হাইপ উঠছিল।
তো আমি ওই ওই প্রকাশনের বইটা অবশ্য তখন দেরিতে ছাড়ছিল, তার আগেই শিকড় বাংলাদেশ বিষয় বলে বইটা ছাড়ছেন, বের হয়েছে। তো আমি বিশেষ শিকড় বইটা নিয়ে আসলাম, কারণ তাড়াতাড়ি যেহেতু বের হয়েছে আর তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া শুরু করা লাগবে, আমি নিয়ে আসলাম। তো দেখে আমার ভালোই লাগছে। পরবর্তীতে যারা মানে ইউনিকটা কিনলো বেশ এই বাংলাদেশ বিষয়াবলী, তো ইউনিক এবং শিকড়ের সাথে আমি তুলনা করে দেখলাম যে আমার কাছে ইউনিকটা ভালো লাগেনি আসলে, কারণ শিকড়ের মতন অত গুছানো প্রেজেন্টেশন ওখানে ছিল না। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে একটা ইস্যু হলো যে আপনি উত্তরে আপনার কোশ্চেনের উত্তরে কোটেশন কিংবা ডাটা এগুলো লিখবেন কি না। হ্যাঁ, এগুলো লেখাটা ম্যান্ডেটরি না, তবে যদি আপনি লিখতে পারেন তবে ভালো। তবে এই ডাটা কোটেশন আপনি যদি প্রশ্ন মুখস্থ করেন তাহলে থাকবে না। আপনাকে করতে হবে কি, কিছু ডাটা বা কিছু কোটেশন, যেমন আজ আপনি যে সমীক্ষা পড়লেন, এগুলো আপনারা কিন্তু অলরেডি পিডিএফে পড়ে আসছেন। এই কিছু সমীক্ষা এবং কিছু সমীক্ষার ডাটা এবং কিছু কোটেশন আলাদা করে রাখলে হবে কি, ওই ওই জিনিসগুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। যে আপনার ডাটাগুলো বা কোটেশনগুলো একসাথে দেখলেন, এখন এইটা আপনার কোথায় পাবেন? ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারের একটা বই বের হয়েছিল ফ্ল্যাশ কার্ড নামে, যদিও আমি বইটা কিনিনি, তার আগে ওনাদের যে পিডিএফগুলো ছিল ওইগুলো প্রিন্ট করে নিয়েছিলাম। তো পরে আমি দেখলাম যে যেটা বই বের হয়েছে ফ্ল্যাশ কার্ড নামে, ওইখানেও ওই পিডিএফগুলোর কোটেশন কিংবা ডাটাটা সুন্দরভাবে গুছায় দেওয়া। সো আপনি পিডিএফটা না ডাউনলোড করে বা না প্রিন্ট করে আপনি বেটার হয় এই যে ফ্ল্যাশ কার্ডটা কিনে নেওয়া, কারণ ওখানে আপনি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী যেগুলো ডাটা এবং কোটেশন দরকার হয় ওগুলো একসাথে থাকে। যদি আপনি দিতে পারেন পরীক্ষায় তাহলে আপনার জন্য একটা পজিটিভ ইমপ্রেশন। ইন্টারন্যাশনাল বিষয়গুলি। আচ্ছা, বাংলাদেশ বিষয়ে আরেকটা কথা বলি, সেটা হলো যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে একটু আপনাকে ভালো নলেজ থাকতে হবে, আর সংবিধান সম্পর্কে একটু ভালো নলেজ থাকতে হবে। সো এটা আপনারা ওই শিকড় পড়লেও চলবে, তবে যদি আরও কেউ যে সহজ ভাষা জানতে চান, যে সহজ ভাষায় সুন্দর প্রেজেন্টেশন আরও কোনো বই আছে কিনা, আমি রিকমেন্ড করব যে হাসান জাহিদ স্যারের মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি যে বইটা আছে ওটাও দেখতে পারেন, এবং সংবিধানের জন্য লিখিত সংবিধান হাসান জাহিদ নামে যে বইটা পাওয়া যায় সেটাও দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে সহজ ভাষায় অনেক সুন্দর প্রেজেন্টেশনে ইনি ভালোই লিখছেন। এরপরে আসা যাক ইন্টারন্যাশনাল বিষয়গুলিতে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি একটা কথা এখনই বলে রাখি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদিও অনেকগুলো বই আছে বাজারে, আপনি যতটা বই কেনেন না কেন, দিন শেষে আপনি যদি বেসিক ভিউ না পড়েন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নাঈম হোসেনের, আপনি আসলেই আফসোস করবেন যে বইটা আমি কেন বললাম না। কারণ এই বেসিক বইয়ে এত সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, আপনাকে আজ না হোক কাল এই বইটা কিনতেই হবে। সো আপনি এই বইটা কিনবেন। এর পাশাপাশি যদি কনসেপচুয়াল যেগুলো ইস্যু আছে সেগুলো সম্পর্কে যদি ভালো ধারণা পেতে চান, সেক্ষেত্রে আপনি এর পাশাপাশি হাসান জাহিদ স্যারের যে কনসেপচুয়াল যে বইটা আছে সেটাও দেখতে পারেন। এর পাশাপাশি আমি ইউনিকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিনছিলাম, তবে এই দুইটা বইয়ের তুলনায় এমতো আমার কাছে এক্সট্রাটা মনে হয়নি, আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এর পরে হলো আমাদের যারা আমরা মেডিকেল সায়েন্সে পরীক্ষা দেবো, আমাদের আরেকটা হলো মেডিকেল সায়েন্স নিয়ে 200 মার্কের যে পরীক্ষা থাকে, এটাতে কিন্তু গতানুগতিক যে প্রশ্নগুলো হয় সাধারণত, সেই প্রশ্নটা কিন্তু পুরোপুরি লাস্ট পরীক্ষাতে আসেনি। সুতরাং আপনি যদি হেলথ ক্যাডারে পরীক্ষা দেন, সো আপনাকে এই বেসিক সাবজেক্টগুলো সম্পর্কে, যেমন ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি এবং মেডিসিন, এগুলো সম্পর্কে শুরু থেকেই কিছু না কিছু আইডিয়া নিয়ে পড়ে রাখা অবশ্যই উচিত হবে। না হলে আপনি ওই যে রিটেনের আগে কয়েকদিন এর ভরসা করে যদি পরীক্ষা দিতে যান, শিওর থাকেন যে ধরা খাবেন। এবং ধরা খাওয়া যেহেতু আরেকটা মজার বিষয় হলো এই পরীক্ষাটা কিন্তু 200 মার্ক। সো আপনি যদি ভালো করেন আপনি কিন্তু অনেক বেশি আগে যাবেন, আর যদি খারাপ করেন তাহলে কিন্তু অনেককে দেখছি যে ফেলও করে ফেলে। সো এই যে আমাদের যে মেডিকেল সায়েন্সের অংশটা, এইটা সম্পর্কে একটু আলাদা অ্যাটেনশন দিবেন। এই জন্য তো বাজারে একটা বই পাওয়া যায় অবশ্য, যার নাম হলো ম্যাট্রিক্স। আমরা সবাই যেটা পড়ি এটা পড়তে পারেন। এর পাশাপাশি আপনার যদি গাইড করে থাকেন আগে থেকে, সেটার হেল্প নিয়ে থাকবেন, তবে হেল্প নিতে পারেন, তবে আসলে সময় পাওয়া যায় না অত যে গাইডের হেল্প নিয়ে পড়বেন। সো এই ছিল আমার আসলে লিখিত বিষয়ে আমার পার্সোনাল অপিনিয়ন, এবং যে আমি যে বইগুলো পড়ছি কিংবা যেটা পড়ে আমার ভালো লাগছে, এর সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। তো যে কোনো ধরনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভালো আমাদের জন্য, এবং আমার জন্য দোয়া করবেন যাতে
আমিও যেহেতু পরীক্ষা দিলাম, প্রিলি পরীক্ষা যাতে আমারও হয়ে যায় আল্লাহর রহমতে, এবং যে 45 BCS যেটা দিয়ে মানে লিখিত দিছি সেখানে যাতে হয়ে যায়, এই এই আশা ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার ভিডিও আপাতত এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যেহেতু আমি আসলে সত্যি কথা বলতে যে এরকম রেসপন্স পাচ্ছি, আমার ব্যাপারটা ভালো লাগতেছে। হয়তোবা আমি আরও কোনো যদি টপিকস বা কোনো বিষয়ে বা বিসিএস পিলি কোনো টপিকস যদি কঠিন মনে হয় আমাকে জানাতে পারেন, বা আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমি হয়তোবা আবার এরকম করে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।